মুভি স্টার্টে আমরা একটা সুন্দরী মেয়ে বাণীকে দেখি। কাহিনীটা বাণীর সাথে স্টার্ট হয়। সে কোর্টের মধ্যে নিজের বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করছিল কোর্ট ম্যারেজ করার জন্য। বাণী নিজের আশেপাশে কাপলদেরকে দেখে যারা একসাথে খুব হ্যাপি ছিল, যাকে দেখে বাণী অনেক হ্যাপি হয়ে যায়। বাণীও এই হ্যাপিনেসটাকে ফিল করতে চাইছিল, যার জন্য সে নিজের ডায়েরি খুলে এইসব লিখতে লাগে। এইসবও ভাবছিল, তখনই তার বয়ফ্রেন্ডের কল আসে। আর ওর বয়ফ্রেন্ডের কল আসার সাথেই সে নিজের লাইফের সব থেকে বড় আঘাত পায়। ওর বয়ফ্রেন্ড একটা ধনী মেয়ের জন্য তাকে ছেড়ে চলে যাচ্ছে এবং তার বয়ফ্রেন্ড একটা চাকরিও পেয়ে গেছে। এই খবরটা শোনার পর বাণীর সারাদিনের খুশি একদম চুরচুর হয়ে যায়। বাণী নিজের বাইরে দাঁড়ানো মা বাবার দিকে তাকায়, ওদেরকে বেচারি আর কি বলবে। আর এইসব চিন্তার কারণে বাণী সেখানেই বেহুশ হয়ে পড়ে যায়। তখনই তার মা আসে এবং তাকে সামলাতে লাগে। এরপর আমরা 6 মাসের পরের সিন দেখি। বাণী এখনও নিজের অতীতকে ভুলতে পারেনি। সে রোজ নিজের বয়ফ্রেন্ডকে মনে করে। ওর মা ওকে বোঝাবার চেষ্টা করে আমাদেরকে লাইফে আগে বেরানো উচিত, আর এটাই লাইফের রুল। ওর মা ওকে অনেক বোঝাবার চেষ্টা করে, তবে সে বোঝে। নেক্সট দিনে আমরা বাণীকে দেখি সে নিজের বাবার সাথে একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য সেখান দিয়ে গাড়ি করে যাচ্ছিল। বাণী স্যাড হয়ে গাড়ির জানলার দিক দিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। তখনই আমাদের মেন লিড ঋষি কাপুর সেখানে বাইক নিয়ে যাচ্ছিল। সে সিগারেট খেতে হয়ে বিনা হেলমেটে বাইক চালিয়ে সেখান দিয়ে যাচ্ছিল, আর বাণী তার দিকে একদৃষ্টিতে তাকিয়েছিল। বাণী ঋষির এই অ্যাটিটিউড দেখার পর অনেক ইমপ্রেস হয়ে যায়। নেক্সট দিন আমরা বাণীকে দেখি সে ইন্টারভিউ দেওয়ার জন্য অফিসে আসে। বাণী একটা নিউজ এজেন্সিতে যায় যেখানে সবাই সেলিব্রিটির বিষয়ে খবর ছাপায়। বাণীর ইন্টারভিউ স্টার্ট হয়ে যায়। ওকে একটা ফেমাস সেলিব্রিটির ইন্টারভিউ নেওয়ার জন্য বলা হয়। বাণীকে সেই সেলিব্রিটিটাকে নিজে গিয়ে অ্যাপ্রোচ করতে হবে, এটাই তার টাস্ক ছিল। বাণী নিজের অফিস থেকে বেরোছিল, তখনই সে ঋষিকে দেখে। ঋষি বাণীকে ডায়েরি দেয় আর বলে, তোমার ডায়েরি তুমি নিচে ভুলে চলে এসেছিলে। বাণী ঋষিকে থ্যাংক ইউ বলে। তখনই আমরা ঋষির রিয়েল ক্যারেক্টারকে দেখতে পাই। ঋষি ডাইরেক্ট এসে নিউজ এডিটরকে মারতে লাগে। ও কন্টিনিউয়াসলি সেই লোকটাকে মেরে যাচ্ছিল, ও কাউকে ভয় পাচ্ছিল না। ঋষি সেই লোকটাকে এই জন্য মারছিল কেন কি সে মিথ্যে খবর ছাপিয়েছিল। বাণী ঋষির এই রূপ দেখার পর সে অনেক ভয় পেয়ে যায় এবং সে চমকে যায়। আর সে ভাবতে লাগে এই লোকটা কেমন। বাণী ভাবছিল এই কেমন টাইপের ক্যারেক্টার। তখনই তার সামনে ঋষি চলে আসে এবং বলে, তুমি খুব ভালো লেখো। আর এটা বলে ঋষি সেখান থেকে চলে যায়। আর বাণী একদৃষ্টিতে তার দিকে তাকিয়েছিল এবং সে তার খেয়ালের মধ্যে হারিয়ে যায়। নেক্সট দিন আমরা ঋষিকে দেখি সে নিজের ফ্রেন্ডের সাথে দেখা করতে যায়। ওখানেও তার ফ্রেন্ডের সাথে তার বড় ঝগড়া হয়ে যায়, কারণ ওর ফ্রেন্ডের একটা সং সব রাইট নিজের নামে করে নিয়েছিল, কিন্তু সেই অরিজিনাল সংটা ঋষি গিয়েছিল। নেক্সট দিন আমরা ঋষিকে দেখি সে একটা ইভেন্টের মধ্যে যায় আর সেখানে সে খুব সুন্দর করে গান গায়। আর সে গানের লিরিক্সটাকে বাণী লিখেছিল। ঋষি তার ডায়েরি থেকে সে লিরিক্সটাকে কপি করে নিয়েছিল আর সেখানে গান গাচ্ছিল। ঋষির গান শোনার পর সবাই হ্যাপি হয়ে যায়। অন্যদিকে আমরা বাণীকে দেখি সে নিজের ডায়েরিতে অনেক কিছু লেখার চেষ্টা করছিল, কিন্তু সে নিজের পাস্টের ঘটনা মনে করে কাঁদতে লাগে। নেক্সট দিনে আমরা কিভি নামে একটা ছেলেকে দেখি সে ঋষির বেস্ট ফ্রেন্ড। সে ঋষির জন্য সব ইভেন্টে রেডি করে এবং পয়সাও লাগায়। ও নিজের কলেজের ফি ঋষির উপরে খরচা করে। সে ঋষির জন্য আমরা একটা চান্স নিয়েছে যাতে ওরা দুজনে ভালো পয়সা কামাতে পারে। এরপরে ওরা দুজনে হিপহপ স্টার প্রিন্সের কাছে চলে আসে। প্রিন্স একটা ভালো কম্পোজার খুঁজছিল এবং একটা ফ্রেশ গান খুঁজছিল, যার কারণে বিনীত তার ইভেন্ট ম্যানেজার ঋষির সাথে ডিল করে। ঋষি যদি ওর জন্য ভালো গান গায় তার বললে ঋষিকে ভালো পয়সা দেওয়া হবে। বিনীত ঋষিকে বলে, তোমার ফিউচারে গানের মধ্যে সিকিউর আছে। ঋষির এই ডিলটা শোনার পর অনেক ভালো মনে হয়, যার জন্য সে ইয়েস বলে দেয়। তখন ঋষির নজর বাণীর দিকে পড়ে। সে ফ্যান্সের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে ভিতরে আসার চেষ্টা করছিল। তখন ঋষি বাণীর কাছে আসে এবং বাণী ঋষিকে দেখার পর চিনতে পেয়ে যায়। বেচারি বাণী নিজের জব বাঁচাবার জন্য প্রিন্সের ইন্টারভিউ নেওয়ার পিছনে পড়েছিল, কিন্তু বিনি যে প্রিন্সের ম্যানেজার সেটাকে কোনো পাত্তাই দেয় না। এসব শোনার পর বাণী বেচারি চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। সে কিছুই করতে পারছিল না। আর ওর এই অবস্থা দেখার পর ঋষি তখনই তার লেখা গানটা গেতে লাগে। বাণীর লেখার গানটা ঋষি গেতে লাগে। ওর গানটা সবার পছন্দ আছে। তখন প্রিন্সও সেখানে চলে আসে, কিন্তু এই গানটা ইনকমপ্লিট ছিল। এই গানটাকে শুধু একটা পার্সনই কমপ্লিট করতে পারবে, সে অন্য কেউ না, সে বাণী ছিল। বাণীরও প্রিন্সের ইন্টারভিউয়ের দরকার ছিল এবং ঋষিরও তার গানের জন্য বাণীর লেখা লিরিক্সের দরকার ছিল। তার জন্য ওরা দুজনে ডিল করে যে দুজনে হেল্প করবে, কিন্তু বাণীর কিছু শর্ত ছিল, যেমন সে 8:30টার পর আর তার সাথে কাজ করবে না, আর বাণীর ধূলপান থেকে প্রবলেম ছিল। ওর এই দুটো শর্ত ঋষি মেনে নেয়।
ওরা দুজনে রেকর্ডিং রুমে বসেছিল। ঋষি তখন তার থেকে নেক্সট লাইনের বিষয়ে জিজ্ঞেস করতে লাগে। তখন বানি বলে, আমার কিছুই মনে পড়ছে না, আমার সেই গানের লাইনগুলো মনে পড়ছে না, আমি পাতাটাকে ছিঁড়ে ফেলে দিয়েছিলাম। ঋষির এই কথা শোনার পর মাথা গরম হয়ে যায়। সে জিজ্ঞেস করে, তুমি এই পাতাটাকে ছিঁড়ে ফেললে কেন? এবার আমি গান কি করে গাবো? কিন্তু বেচারি বানির কিছুই মনে ছিল না। ঋষি তাকে আবার রিপিট করে গানটাকে লিখতে বলে, কিন্তু বানির মাথা গরম হয়ে যায়, কারণ এই বন্ধ করে সে কিছুই ভাবতে পারছিল না। ও বলে, আমি এই বন্ধ করে কিছুই বুঝতে পারছি না, আমি এখানে গান কি করে লিখবো? তখন ঋষি তাকে নিজের ফেভারিট জায়গায় নিয়ে আসে। ঋষি বানিকে নিজের কলেজের প্লেগ্রাউন্ডে নিয়ে আসে এবং সে নিজের সব রাগ ঠান্ডা করার জন্য একটা গেম খেলে। ঋষি বানিকে বলে, তুমিও আমাকে জয়েন করো, তোমাকেও আমার মতন করা উচিত। তখন বানি বারণ করে দেয়, বলে, আমি এসব করতে পারবো না। তারপর ঋষি বানিকে নিজের ড্রিমের বিষয়ে বলে, সে একটা বড় রকস্টার হতে চায়, যার গান শোনার পর দুনিয়া পাগল হয়ে যাক। ও চায় সবাই ওকে ভালোবাসুক। ও বলে, একদিন আমার কাছে অনেক বড় ফেম এবং অনেক পয়সা হবে। এইসব কিছু শোনার পর বানি তাকে সত্যি করে একটা স্টার হিসাবে দেখতে লাগে। ওকে এত মোটিভেট দেখার পর বানিও ডিসাইড করেছে তার জন্য মিউজিক লিখবে। কিন্তু তখন 8:30 বাজার টাইম হয়েছে। ঋষি বানিকে নিজের বাইকে বসে এবং জ্যাকেট দিয়ে তাকে টাইট করে বেঁধে তাকে ভাগিয়ে সেখান থেকে নিয়ে আসে। কিন্তু যাওয়ার আগে সে তার হাত ধরে এবং বলে, আমার কাছে এখনো কিছু টাইম আছে। কিন্তু যখন 8:30 বাজে আসে সেখান থেকে চলে যায়। আস্তে আস্তে আমরা বানিকে দেখি সে ঋষিকে লাইক করছিল। ও আস্তে আস্তে নিজের দুঃখ ভরা অতীতকে ভুলতে লাগছিল, আর এটাই তো ও চাইছিল। ওরা দুজনে মিলে চারিদিকে ঘুরে ঘুরে গান লিখতে থাকে, আর ফাইনালি ওদের গান কমপ্লিট হয়ে যায়। ওদের যখন গান লেখা কমপ্লিট হয়ে যায়, ওরা প্রিন্সের কাছে আসে। প্রিন্সের এই গানটা খুব পছন্দ আসে, কিন্তু ওর অর্গানাইজার বিনীতের সেই গানটা পছন্দ আসে না, কারণ তার মধ্যে র্যাপ ছিল না। তার অর্গানাইজার তাকে বলে, বিনা র্যাপে প্রিন্স গান কি করে গাবে? আমার মনে হয় আমাদেরকে এই গানটাকে ছেড়ে দেওয়া উচিত, কারণ বিনা র্যাপে প্রিন্স গান গেতে পারবে না। আমাদেরকে এবার নিউ আর্টিস্টকে খোঁজা উচিত। এটা শোনার পর ঋষির অনেক খারাপ লাগে, কারণ ও অনেক কষ্ট করে গান লিখেছিল, কিন্তু তার অর্গানাইজারের র্যাপই দরকার ছিল। তখন বানি বলে, আমরা এত কষ্ট করে লিরিক্সটাকে লিখেছিলাম, কিন্তু এখন ওদেরকে এই গানটাকে চেঞ্জ করতে হবে। কিন্তু ঋষি এটার থেকে এগ্রি করে এবং সে র্যাপকে অ্যাড করে দেবে সে গানের মধ্যে, কারণ ঋষির অনেক পয়সার দরকার ছিল, কেন কি তার কাছে কোনো পয়সা ছিল না। ঋষি বলে, বিনা র্যাপে গানটা বিক্রি হবে না। কিন্তু এটা শোনার পর বানি একদম হ্যাপি ছিল না, আর বানি এবং ঋষির মধ্যে ঝগড়া স্টার্ট হয়ে যায়। এইটার সাথে আমরা ঋষির লাইফের বিষয়ে অনেক কিছু জানতে পারি। একটা পুলিশ অফিসার তার বাবাকে অ্যারেস্ট করে সেখানে নিয়ে এসেছিল। ঋষির মায়ের মরার পর তার বাবা একদম পাগল হয়ে গেছিল, সে পুরো ডিপ্রেশনের মধ্যে ডুবে গেছিল। তার বাবা শুধু সারাদিন ড্রিঙ্ক করে যায় এবং মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। কিন্তু পুলিশ আবার ঋষিকে লাস্ট ওয়ার্নিং দেয়, তোমার বাবা যদি এমন আবার করে তাহলে আমি এবার তোমার বাবা শুদ্ধ তোমাকেও জেলের মধ্যে বন্ধ করে দেবো। ঋষি নিজের বাবার এই কাণ্ড দেখার পর অনেক বেশি বিরক্ত হয়ে যায়, কারণ তার ক্যারিয়ার ঠিকঠাক চলছিল না এবং তার বাবা রোজ মাতাল হয়ে রাস্তায় পড়ে থাকে। এইসব থেকে ঋষি অনেক বিরক্ত হয়ে নিজের বাবাকে জোর করে টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল। ঋষি নিজের বাবাকে রাস্তার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে, তুমি মদ খেতে চাও, তুমি যত ইচ্ছে মদ খেতে পারো, তুমি যদি মরে যাও মাতাল হয়ে, কারো এটাতে কিছু যায় আসে না। ঋষির এই কথাগুলো শোনার পর আমরা বুঝতে পারি যে ভিতর থেকে অনেক বেশি টেনশনের মধ্যে আছে। ঋষি পুরো ভিতর থেকে ভেঙে গেছিল, আর বাইরে থেকে বানিয়ে সব দাঁড়িয়ে দেখছিল এবং সে ঋষিকে দেখে বুঝতে পারলো যে সে টোটালি হার্ট ব্রোকেন পার্সন। ঋষির এই রূপ দেখার পর বানির চোখ দিয়ে জল এসে যায়। নেক্সট দিন আমরা ঋষিকে দেখেছিলেন যে প্রিয় জায়গার মধ্যে গেম খেলছিল, তখন সেখানে বানিও চলে আসে। বানি ঋষির কাছে এসে বলে, আমি তোমার জন্য র্যাপ লিখে দিয়েছি, বা তুমি পয়সা পেয়ে যাবে। এটার সাথে বানি নিজের পাস্ট লাইফের ঘটনাও তার সাথে শেয়ার করে, কারণ বানি বুঝে গেছিল ঋষির লাইফটাও বানির মতন। বানি বলতে লাগে, আমি যখন কলেজে ছিলাম তখন আমার মাহিস নামে একটা ছেলের সাথে পরিচয় হয়ে যায়। প্রথম দেখাতে আমি ওকে ভালোবেসে ফেলেছিলাম, আমাদের দুজনের মধ্যে ভালোবাসা অনেক ডিপ হয়ে গেছিলো। তারপরে আমরা বিয়ের প্ল্যানিং করছিলাম, কিন্তু বিয়ের টাইমে সে আমাকে ছেড়ে চলে যায়। কিন্তু তুমি জানো এর থেকেও বেশি খারাপ হয়েছে আমার সাথে, সে চলে যাওয়ার সাথে আমার রাইটিংয়ের লেখার স্কিলটাকেও নিজের সাথে নিয়ে চলে যায়। এসব কারণে আমি টোটালি ভেঙে পড়েছিলাম, কিন্তু তারপরে তুমি আমার লাইফে আসলে, তখন আমার ইচ্ছে হলো যে আমি আবার করে নতুন করে লেখা স্টার্ট করি। আর তোমার ছাড়ার কারণে আমি নিজের দুঃখকে ভুলে গেছিলাম এবং আমি হাসছিলাম। তুমি আমার লাইফে এসে আমার অনেক বেশি হেল্প করেছো। আমি চাই তুমিও এবার আমার মতন তোমার পেন থেকে ফ্রি হয়ে যাও। আমি ব্যাস তোমাকে হ্যাপি দেখতে চাই, কিন্তু তুমি যদি চাও না তাহলে আমি এখান থেকে চলে যাবো। আর এটা বলাতে যে বানি সেখান থেকে যেতে লাগে, কিন্তু পিছন থেকে ঋষি তাকে বলতে লাগে, বানি আমার হেল্প করো।
নেক্সট দিন আমরা ঋষির ড্যাডকে দেখি যে মদ খেয়ে মাতাল হয়ে একটা বাড়ির মধ্যে পড়েছিল। ঋষির ড্যাড সব পয়সা জুয়ার মধ্যে হেরে গেছিলো। তখন এই বাড়ির মালিক এসে তার পার্স নিয়ে নেয়। তখন তার পার্সে দেখে একটাও পয়সা ছিল না। তার মালিকের মাথা খারাপ হয়ে গেছিলো এবং সে তার বাবাকে মারতে যাচ্ছিলো। তখন সেখানে ঋষি চলে আসে এবং সব সিচুয়েশনকেও একা হ্যান্ডেল করে নেয়। ঋষি বাড়ির মালিককে পয়সা দিয়ে দেয়। নেক্সট দিন আমরা ঋষিকে দেখেছি নিজের বাবাকে বাড়িতে নিয়ে আসে এবং ওদের পার্সেল নিয়ে মারামারির কারণ একটাই ছিল, কারণ কি তার পার্সের মধ্যে তাদের ফ্যামিলির ফটো ছিল। ঋষি জানতো তার বাবা একদম ভেঙে পড়েছে এবং এইসব থেকে ছুটকারা পাওয়ার জন্য সে তাকে একটা মেডিকেল ট্রিটমেন্টের জন্য একটা জায়গায় নিয়ে আসে। কিন্তু ওখানে ফিস অনেক বেশি ছিল আর ঋষির কাছে অত পয়সা ছিল না। কিন্তু এতগুলো পয়সা বিনীতই শুধু তাকে দিতে পারবে। বিনীত ঋষিকে পয়সা দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু তার একটা শর্ত ছিল, ঋষির লেখা গানের উপরে তার কোনো রাইট থাকবে না। প্রেস যেই গানটা গাবে সেই গানের মধ্যে ঋষির কোনো নাম থাকবে না। ঋষি নিজের বাবার জন্য সেই কন্ট্যাক্টটা এগ্রি করে। নেক্সট দিন আমরা ঋষিকে দেখি সে বাণীকে নিয়ে তার বাড়িতে আসছিল। আর এটাই ওদের লাস্ট ডেট ছিল, ওরা একসাথে ছিল। ঋষি বাণীকে তার বাড়িতে পৌঁছে দেয় এবং বলে, আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। ঋষি বলে, কারণ আমার সাথে হ্যাপিনেস বেশি সময় অবধি টেকে না, আমি বেশি সময় অবধি খুশি থাকতে চাই না, এই জন্য আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। এটা শোনার সাথে বাণী অনেক আপসেট হয়ে যায়, কারণ সে ঋষিকে লাইক করতো। কিন্তু ওর কাছে আর কোনো চয়েসও ছিল না, যার জন্য সে চুপচাপ বাড়িতে চলে আসে। কিন্তু যখন ঋষি তার লাইফ থেকে চলে যায় তখন বাণী আবার একলা ফিল করতে লাগে। ও নিজের ডায়েরিকে ওপেন করে সেখানে নিজের লেখা গানের পাশে পায়। সেই টিকিটে নিয়ে বাণী কনসার্ট হলে চলে আসে, যেখানে ঋষির লেখা গান অন্য কেউ গাচ্ছিল। কিন্তু সেখানে ঋষিও ছিল আর ভিতর থেকে সে অনেক বেশি রেগেছিল। কেন বারবার বেচারার সাথে এমন হয়? ও সবসময় হার্ডওয়ার্ক করে, কিন্তু ওর হার্ডওয়ার্কের ফল অন্য কেউ নিয়ে যায়। ওই ভিড়ের মধ্যে আমরা বাণীকে দেখেছি ঋষিকে খোঁজার জন্য ভিড়ের মধ্যে আসছিল। ওকে দেখার পর ঋষিও বুঝে যায় যে বাণীও তাকে ভালোবাসে। ভিড়ের মধ্যে ওরা দুজনে অনেক বেশি ক্লোজে চলে আসে এবং কিস করে নেয়। ওদের কেসটা অনেক বেশি রোম্যান্টিক ছিল, ওরা ফ্যাশনেটলি কিস করে যাচ্ছিল। নেক্সট দিন আমরা ঋষিকে তার পুরানো বন্ধুদের সাথে দেখি, যার সাথে তারা আগে অনেক ঝগড়া করেছিল। বাণীর বড় কারণে সে আবার তাদের ওল্ড ফ্রেন্ডের কাছে ফেরত চলে আসে এবং তার থেকে ক্ষমা চায়। কিন্তু ফ্রেন্ড তো ফ্রেন্ডই হয়, ওরা ওকে আবার ক্ষমা করে দেয় এবং ওরা মিলে আবার গান লিখতে লাগে। ওরা বাণীর লেখা গানটাকে ইউটিউবের মধ্যে আপলোড করে দেয় এবং লোকেরা সব ওর লেখা গানটাকে লাইক করতে লাগে। কিন্তু ওদের খুশি বেশি সময় অবধি টেকে না, কারণ বাণীর মা বাবা ওদের দুজনকে একসাথে দেখে ফেলে। আরেকটিও খারাপ পরিস্থিতি তখন হয় যখন তারা ঋষিকে সিগারেট খেতে হয়ে দেখে ফেলে। বাণীর মা বাবা ভাবতে লাগে ঋষি একটা আওয়ারা ছেলে, সে এখানে বাণীর ইউজ করে যাচ্ছে। বাণীর মা বাবা তাকে বোঝাতে লাগে, বাণী তোমার জন্য সেই ছেলেটা ভালো নয়। তার মা তাকে বকে বুঝাতে লাগে, তুমি তোমার পাস্ট লাইফের বিষয়ে ভুলে গেছো। তার মায়ের এত বকাশোনার পর হঠাৎ করে বাণী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। যখন বাণীর হোশ আসে সে নিজেকে হসপিটালের মধ্যে পায় আর সেখানে ঋষিও ছিল। ডক্টর বলে সব কিছু নর্মাল আছে, কিন্তু বাণীকে একটা নিউরোলজিস্টের দরকার। ঋষি যখন জানতে পারে বাণীর শরীর ভালো আছে তখন ঋষি বাণীর সাথে দেখা করতে আসে, কিন্তু তখনই বাণীর মা তাকে আটকে দেয়। বাণীর মা ঋষিকে বলতে লাগে, তুমি যদি সত্যি করে আমার মেয়েকে ভালোবাসো তাহলে তুমি তার সাথে বিয়ে করে নাও, আর তুমি যদি ওকে ভালোবাসো না তাহলে তুমি এক্ষুনি তাকে ছেড়ে এখান থেকে চলে যাও। তুমি তোমার লাইফে অনেক মেয়ে পেয়ে যাবে, কিন্তু আমার মেয়ে শুধু একটা ছেলেকেই ভালোবাসে, যে তাকে হার্ট থেকে ভালোবাসবে। এইসব কথাগুলো শোনার পর ঋষির হার্ট একদম ব্রোক হয়ে যায় এবং সে ডাইরেক্ট বাণীর কাছে চলে আসে এবং বলে, আমি তোমার সাথে বিয়ে করতে চাই। বাণী বলে, বিয়ে কোনো ইয়ার্কির ব্যাপার না, আমি তোমার সাথে সময় কাটাতে চাই, আমি তোমার সাথে ভালো টাইম স্পেন্ড করতে চাই এবং তোমাকে আমি নিজের বানাতে চাই। এটা শোনার সাথে ঋষি তাকে হাক করে নেয়। আর এটার সাথে আমাদের কাহিনী আগে বেরায় এবং আমরা ঋষিকে দেখি যে গানটা সে লিখে ইউটিউবের মধ্যে আপলোড করেছিল, সেই গানটা অনেক বেশি ভাইরাল হয়ে গেছিলো। লোকেদের সেই গানটা অনেক বেশি পছন্দ এসেছিল। হাজারো লোক ওর সাথে দেখা করতে চাইছিল, যার জন্য সে ডাইরেক্ট সেখানে তাদের সাথে দেখা করতে চলে আসে। লোকেরা শুধু ঋষির সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছিল। লোকেদের ঋষির আওয়াজ খুব বেশি পছন্দ এসেছিল। ফার্স্ট টাইম ঋষির রিয়েলাইজ হয় যে সে কত কাবিল, আর এটাই তো চাইছিল। নেক্সট দিনে বাণী একটা নিউরোলজিস্টের কাছে যায়, যেখানে সব কিছু নর্মাল ছিল। কিন্তু যখনই ডক্টর নোটিস করে যে বাণী সব কিছু ভুলে যাচ্ছে, যেমন আজকে ডেট এবং কিছুক্ষণ আগে সে কী কথা বলছিল, সে সব কিছু বিষয়ে ভুলে যাচ্ছিল এবং কেউ এটাও জানতো না তার ভাইয়ের রিয়েল বয়স কত। এইসব সিস্টেম দেখার পর ডক্টর বুঝে যায় যে বাণীর কী রোগ হয়েছে। বাণীর অ্যালজাইমার নামে একটা রোগ ছিল, যেটাতে মানুষ আস্তে আস্তে সব কিছু ভুলে যাবে। এই রোগটা বেশিরভাগ বুড়ো লোকদের হয়, কিন্তু বাণীর ইয়ংকালের মধ্যেই তার এই রোগটা হয়ে গেল।
ডক্টর বলতে লাগে আস্তে আস্তে তুমি নিজের পরিবার এবং নিজের নাম সব কিছু তুমি ভুলে যাবে। আর এটা শোনাতে যে বাণীর মুখের 12টা বেজে যায়। আর এটা শোনাতে যে বাণীর অনেক বেশি আঘাত লাগে। ওর লাইফে সব কিছু ঠিক হচ্ছিলো, কিন্তু হঠাৎ করে এই রোগটা চলে আসতে এবার ও বুঝতে পারছিল না যে ও এবার কী করবে। কিন্তু এখন ও নিজের এই রোগের বিষয়ে কাউকে কিছুই বলে না। তখন ঋষি তার সাথে দেখা করতে আসে এবং বলে তোমার লেখা গানটা অনেক বেশি ফেমাস হয়ে গেছে, সবাই আমাকে লাইক করে, এখন সবাই আমার সাথে কাজ করতে চাই, সব তোমার জন্য হয়েছে। ওয়ানিও নিজের রোগের বিষয়ে তার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তাকে এত হ্যাপি দেখার পর সে চুপ করে যায়, সে কিছুই বলে না। ও চাইতো না যে ঋষি ওকে নিয়ে চিন্তা করুক। ওর চোখ দিয়ে জল পড়ছিল কিন্তু তার মুখ বন্ধ ছিল। ঋষি ওকে নিয়ে গাড়ির মধ্যে চেপে যায় এবং চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগে আই লাভ ইউ, আমি তোমাকে সারা জীবন ভালোবেসে যাব। নেক্সট দিন আমরা ওয়ানিকে দেখে এসে অফিসের মধ্যে ছিল, তখনই তার এক্সের সাথে তার দেখা হয়। মহেশ আরিয়ার, সে এখন তার কোম্পানির পার্টনার। ওকে দেখার সাথে সে নিজের পাস থেকে মনে করতে লাগে। আর অন্যদিকে আমরা ঋষিকে দেখি তার পপুলারিটি অনেক বেশি বেড়ে যাচ্ছিলো, ওই জন্য সে অন্য শহরে যাচ্ছিলো শো করার জন্য। এই জন্য ওয়ানি তার ব্যাগ প্যাক করছিল, কিন্তু তার প্যাকিং কমপ্লিট হয়ে যাওয়ার পর ওয়ানি আবার তার জন্য ব্যাগ প্যাক করতে লাগে। এসব ওয়ানির রোগের কারণে হচ্ছিল, কিন্তু ঋষি বুঝতে পারছিল না যে ওর কী হয়েছে। ঋষি ওয়ানিকে জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে বানি? বানি বলে হ্যাঁ। হঠাৎ করে ঋষির কিছু ভালো মনে হচ্ছিল না, সে বানির ফেসকে দেখার পর সব কিছু বুঝে যায়। যার কারণে সে যাবার আগে লাস্টবার বানিকে জিজ্ঞেস করে নেয় তোমার কি কিছু হয়েছে, কিন্তু বানি তখন তাকে কিছুই বলে না। নেক্সট দিন আমরা বানিকে দেখেছি তার অফিসের পার্টিতে চলে আসে, যেখানে বানি নিজের এক্সের সাথে আবার দেখা করে। তার এক্স তার অনেক ক্লোজে আসার চেষ্টা করছিল, বানি অনেক বেশি স্ট্রেসে ছিল, ও অনেক কিছু ভুলে যাচ্ছিল। এক সময় এমন আসে যে সে ভুলে যায় যে সে ঋষিকে লাইক করে, আর ও ভাবতে লাগে এখনও সে মহেশের সাথে আছে। আর এটা বোঝার পর মহেশ তার ফায়দা উঠাতে লাগে, সে তাকে টাচ করে এবং সে তার ক্লোজে আসতে যায়। তখনই ওয়ানির হোশ এসে যায়। ওয়ানি মহেশের উপর অনেক বেশি চিল্লাতে লাগে, আর আওয়াজ শোনার পর মহেশের গার্লফ্রেন্ড তখন তার কাছে চলে আসে। সব লোক ওদের আওয়াজ শোনার পর সেখানে জোড়া হয়ে গেছিলো, তখন মহেশ গার্ডকে দেখে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। সে বানিকে সবার সামনে ইনসাল্ট করে, বানি বেচারি একা পড়ে গেছিল। ও ঋষিকে অনেক বেশি মিস করছিল, ও অনেক বেশি একলা ফিল করছিল। ঋষি বারবার বানিকে কল করার চেষ্টা করছিল, কিন্তু বানি নিজের ব্যাগ বাড়ির মধ্যেই ভুলে চলে এসেছিল, যার কারণে সে কল উঠাচ্ছিল না। কিন্তু সেখানে গার্ড সেই কলটাকে পিক করে নেয়। গার্ড বাড়ির সব ইনসিডেন্টের বিষয়ে ঋষিকে খুলে বলে। গার্ডটা বলে বানিকে অনেক বেশি ইনসাল্ট করা হয়েছে। এটা শোনার পর ঋষি পাগল হয়ে যায়। ওর ফ্লাইট সামনেই দাঁড়িয়েছিল, কিন্তু ঋষি দৌড়িয়ে সেখান থেকে পালিয়ে আসে। সব কিছু ছেড়ে চলে সে সেখান থেকে চলে আসে এবং সে জানতে পারে যে বানি অসুস্থ। সে ভাবতে লাগে বানির এই অবস্থায় সে এখন কোথায় যাবে। তখন সে সেই ক্রিকেট খেলার জায়গাতে চলে আসে যেখানে বানি ছিল। ঋষি সেখানে পৌঁছে যায়, আর সে দেখে বানি বারবার বলকে হিট করার চেষ্টা করছিল, কিন্তু সে বলটাকে হিট করতে পারছিল না। ঋষি তার হাত ধরে এবং তাকে সামলাবার চেষ্টা করে, কিন্তু বানি তার থেকে দূরে পালাচ্ছিল, কারণ ও জানে ও সব কিছু ভুলে যাবে। ও ঋষিকে বলে আমরা একসাথে যতগুলো সময় কাটিয়েছি আমি সেই সব কিছু ভুলে যাব, আমি তোমাকে ভুলে যাবো, ওই জন্য আমি চাই তুমি আমার থেকে দূরে থাকো। ঋষি ওকে বলতে লাগে তুমি যদি সব কিছু ভুলে যাও তাহলে আমি তোমাকে বারবার সব কিছু মনে করাতে লাগবো, আমি তোমাকে একবার না 1000বার মনে করাবো, আমরা দুজন মিলে নতুন মেমরি বানাবো, যাই হবে আমরা একসাথে ফেস করব। এইসব শোনার পর বানি তাকে জড়িয়ে ধরে এবং কাঁদতে লাগে। নেক্সট দিন আমরা বানিকে দেখে তার ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছিলো। ডক্টর তাকে সিটির থেকে বাইরে থাকতে বলছিল, যাতে সে চিল্লাচিল্লি থেকে দূরে থাকতে পারে, আর এটা হতে পারে তার মেডিকেল কন্ডিশন একটু ভালো হয়ে যেতে পারে, যার কারণে ঋষি তাকে গোয়ায় নিয়ে যায় এবং তারা তাদের ভ্যাকেশন সেখানে এনজয় করে। তখন ওখানে ঋষির কনসার্ট ছিল, অতগুলো লোককে দেখার পর বানি অনেক বেশি হ্যাপি হয়ে গেছিলো। কিন্তু হঠাৎ করে বানির আবার ইয়াদদাস্ত চলে যায়, তখন সেখানে মহেশ চলে আসে। মহেশ আবার ওর ফায়দা ওঠাবার চেষ্টা করছিল, সে তার অনেক ক্লোজে চলে আসে এবং সে তার চুলকে ধরে টানতে লাগে। সে জাস্ট তাকে কিস করতে যাচ্ছিল, তখনই সেখানে ঋষি চলে আসে। ওকে দেখার পর ঋষি বুঝে যায় যে তার মেমোরি চলে যাচ্ছে। ঋষি বানিকে নিজের সাথে যেতে বলে, কিন্তু তখনই মিডিলের মধ্যে মহেশ চলে আসে। তখন মহেশ বলতে লাগে তুমি কে হো, আমাদের মিডিলের মধ্যে তুমি কেন আসছো। মহেশ জানতো না যে ঋষি কেমন টাইপের পার্সন, তার যখন মাথা গরম হয় তখন সে কী করতে পারে। ওর এসব কাণ্ড দেখার পর ঋষির অনেক বেশি মাথা গরম হয়ে যায়, আর সে তাকে এত মারতে লাগে তার মুখ দিয়ে রক্ত বেরোতে লাগে। ঋষি কন্টিনিউয়াসলি মহেশকে মেরেই যাচ্ছিল। তখনই একটা ইমোশনাল মুভমেন্ট শুরু হয়ে যায়,
তার সামনে ওয়ানি চলে আসে তার হাতে চাকু নিয়ে। ওয়ানি নিজের হাতে চাকু নিয়ে ঋষির কাছে দেখাতে লাগে এবং বলে, তুমি কে হও, তুমি ওকে কেন মারছো? ওয়ানির এই অবস্থা দেখার পর ঋষি বুঝে যায় যে ওয়ানি সব কিছু ভুলে গেছে। ওয়ানি ভাবছিল সে এখন মহেশের সাথে আছে এবং ওয়ানির এই অবস্থা দেখার পর ঋষি নিজের কান্না থামাতে পারে না। ও পুরোভাবে ভেঙে পড়েছিল। তখনই ওয়ানি রেগে গিয়ে চাকুটা তার হাতে মনে ঢুকিয়ে দেয়। ঋষি কাঁদতে লাগে এবং সে ওয়ানিকে নিজের কাছে টেনে হাঁক করে নেয়। ঋষি কন্টিনিউয়াসলি ওয়ানিকে টাইট করে হাঁক করে রেখেছিল। তখনই ওয়ানি অজ্ঞান হয়ে যায়। যখন ওয়ানির হোশ আছে, ওয়ানি জিজ্ঞেস করে কালকে কী হয়েছিল। ওয়ানি কালকে যা হয়েছিল সে সব কিছু ভুলে গেছিল। ও ঋষিকে আই লাভ ইউ বলে, কিন্তু আই লাভ ইউ ঋষি না বলে সে আই লাভ ইউ মহেশ বলে। এটা শোনার পর ঋষি বুঝে যায় যে ওয়ানি এখন সব কিছু ভুলে গেছে। ঋষি তার ক্লোজে আসে এবং তার ফোরহেডে কিস করে এবং বলে, চাহে যাই হয়ে যাক আমি তোমাকে ভুলবো না। নেক্সট দিনে আমরা ঋষিকে দেখেছি একটা কাজের পর্বতে বাইরে গেছিলো। সে যখন বাড়িতে আসে তখন সে ওয়ানিকে কোথাও খুঁজে পায় না। সে তাকে চারিদিকে খুঁজতে লাগে কিন্তু ওয়ানি কোথাও ছিল না। ওয়ানি তো কিছুই মনে থাকে না সে একা কোথায় থাকবে। সে অনেক চিন্তা করছিল। পুলিশও ওয়ানিকে খুঁজতে লাগে কিন্তু কেউ তার কোনো ঠিকানা পায় না। ওয়ানি কোথাও গায়েব হয়ে হয়েছিল। আমরা ঋষিকে দেখেছি সে লাস্টবারের মতন সেই জায়গাতে আছে যেখানে লাস্টবার সে ওয়ানিকে দেখেছিল। ঋষি রেগে গিয়ে রুমের সব জিনিসপত্র ভাঙছিল এবং সে ওয়ানির সাথে কাটানো মুভমেন্টগুলোকে মনে করছিল। তখন সে একটা ডায়েরি পায় যার মধ্যে যাবার আগে উইনি তার জন্য একটা লিরিক্স লিখে রেখেছিল গানের। এই গানটা দেখার পর ঋষি নিজের ফ্রেন্ডকে বলে, এই গানটাকে তুমি চারিদিকে পপুলার করে দাও, এক একটা গল্লিতে যাতে এই গানটা বাজে, তখনই আমরা উইনিকে খুঁজে পাবো। তখন আমার বন্ধুরা তাকে বোঝাতে লাগে, ওয়ানি তোমাকে টোটালি ভুলে গেছে, সে কিছুই মনে করতে পারবে না। ওয়ানি তোমাকে ভুলে গেছে এবং তুমি ওয়ানির পিছন ছেড়ে দাও। ঋষি ভালোবাসায় এতটাই ডুবে গেছিল তার আর কিছু যায় আসে না ওয়ানি তাকে মনে রাখুক কি না রাখুক। ও শুধু নিজের ওয়ানিকে চাইছিল। এরপর আমরা 1 বছরের পরের সিন দেখি যেখানে ঋষি একটা বড় স্টার হয়ে গেছিল। সবাই খালি ঋষিকে চাইতো। সবাই শুধু তার গান শুনছিল এবং তার সাথে দেখা করতে চাইছিল। লোকেদের এত ভালোবাসা পাওয়ার পরেও তার হার্টের মধ্যে একটা খালি জায়গা রয়ে গেছিল। ও আধা আধুরা ছিল। নিজের আধুরাপনকে পুরা করার জন্য সে চারিদিকে পাগলের মতো ওয়ানিকে খুঁজে যাচ্ছিল। তখনই ঋষি একটা রিল দেখতে পায়, ওর গানটায় একটা মেয়ে গাচ্ছিল। সে শুধু ওয়ানির চোখটাকেই দেখতে পায় আর এই চোখটাই ওর জন্য অনেক ছিল। ঋষির সঙ্গে সঙ্গে সেই জায়গাটা যায় যেখানে সেই রিলটা তৈরি করা হয়েছিল। ও একটা মেয়ের সাথে দেখা করতে যায় এবং সে খুঁজতে খুঁজতে সে একটা রিহাব সেন্টারের মধ্যে পৌঁছে যায়। ঋষি একটা নার্সের সাথে দেখা করে, সেই নার্সটা তাকে দেখার সাথেই চিনে যায়। সেই নার্সটা ঋষিকে ওয়ানির লেখা একটা লেটার দেয়। সেই লেটারের মধ্যে ওয়ানি লিখেছিল, ঋষি আই হোপ তুমি এই লেটারটা জীবনে খুঁজে না পাও। লেটারের মধ্যে সে লিখেছিল, আমি জানি তুমি যদি আমার বিষয়ে খুঁজে পেয়ে যাও তাহলে তুমি নিজের সব ক্যারিয়ার ছেড়ে আমার কাছে চলে আসবে। এটা একটা আজীব রোগ, যখনই আমি তোমার বিষয়ে মনে করি আর সব কিছু আমার মনে আসে আমি পুরো ভেঙে পড়ি। আমি চাই না যে তুমি আমার এই অবস্থা দেখার পরও কষ্ট পাও, এই জন্য আমি তোমাকে ছেড়ে সেখান থেকে চলে এসেছি। ঋষি আমি তোমার থেকে যত বেশি দূরে যাবার চেষ্টা করি তোমার গান আমাকে তত বেশি তোমার ক্লোজে নিয়ে আসে। এসব পড়ার পর ঋষি অনেক কাঁদতে লাগে আর সে ফাইনালি ওয়ানিকে দেখতে পায়। ওয়ানি সব কিছু ভুলে একটা জায়গার মধ্যে বসেছিল এবং সে নিজের নামও ভুলে গেছিল। ওয়ানি ঋষিকে জিজ্ঞেস করে তুমি কে এবং এখানে কেন এসেছো। বেচারা ঋষি নিজের মনে সব দুঃখ চাপিয়ে তার কাছে বসে এবং বলে, আমি একটা গায়ক, আমি অনেক সময় ধরে একটা গান লেখার চেষ্টা করছি, তুমি রাইটার যার জন্য আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমার ভেতরে আর কোনো ইমপ্রেশন নেই যার জন্য আমি কোনো গান লিখতে পারছি না, আমি কিছুই ফিল করতে পারি না। এটা বলার সাথে সে তাকে একটা পাহাড়ের মধ্যে নিয়ে আসে। সে দেখে অনেকগুলো বাচ্চা ক্রিকেট খেলছিল। তাকে দেখার পর ঋষিও তার সাথে ক্রিকেট খেলতে লাগে আর ওয়ানি সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। সে ক্রিকেট খেলছিল। ওয়ানির মনে পড়ে ঋষি যখন স্যাড হতো তখনই সে ক্রিকেট খেলতো। ঋষি ওয়ানিকে সব কিছু বলতে লাগে যখন সে প্রথমবার তার সাথে দেখা করছিল। সে সব ঘটনাগুলো তাকে খুলে বলে আর এটা বলার সাথে সাথে তার চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ে যাচ্ছিল। আর এটা দেখার সাথে সাথে ওয়ানি আস্তে আস্তে সব কিছু মনে করতে লাগে। আর ওয়ানির যখন সব কিছু মনে পড়ে যায় যে সে তার ট্রু লাভ ঋষি, আর ওয়ানির যখন সব কিছু মনে পড়ে যায় যে তার ট্রু লাভ ঋষি তার সামনেই দাঁড়িয়ে আছে, তখনই ওয়ানি জোরসে চিল্লে তার নাম ডাকতে লাগে, ঋষি আই লাভ ইউ। আর এটা বলার সাথে সে তাকে জড়িয়ে ধরে আর বলে আই লাভ ইউ ফর এভার। আর এই ইমোশনাল এন্ডিংয়ের সাথে এই মুভিটা এখানেই শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।